নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? হ্যাঁ, আমি তো খুব ভালো আছি। আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার। আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি কলকাতার জন্য। তো আমরা যাচ্ছি আরামবাগ থেকে কলকাতা বাই কার। তো এখন রাস্তাঘাট খুব সুন্দর হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। রোডটা খুব সুন্দর। আরামবাগের রাস্তা, কলকাতা থেকে আরামবাগের রাস্তা কিন্তু এতটা সুন্দর ছিল না, বিশেষ করে ডানকুনি থেকে আরামবাগ অবধি। তো ওটা আস্তে ধীরে প্রথম ডানকুনি থেকে চাপাডাঙ্গা অবধি রাস্তাটা খুব সুন্দর হয়েছিল মাঝখানে। তারপরে আরামবাগের থেকে চাপাডাঙ্গা অবধি রাস্তাটা ওয়ান ওয়েই ছিল, মানে একটা দিক দিয়েই মানুষ যে কোনো গাড়ি যাতায়াত করতে পারবে, আবার সেই দিক দিয়েই কিন্তু গাড়ি আসবে। এখন সেটা ডবল হয়ে গেছে, মানে একদিকে আসা আর একদিকে যাওয়া। তো সেই জন্য এই রোডের টোলও বসছে, দুটো জায়গায় টোল বসছে। একটা হচ্ছে চাপাডাঙ্গা থেকে সোদপুরের মাঝামাঝি জায়গায় টোল বসছে, আর একটা টোল বসছে আপনার চণ্ডীতলাতে। আর এই রাস্তাটা আপনার কমপ্লিটলি SH2 মানে স্টেট হাইওয়ে 2 এর আন্ডারে পড়ছে। কি সুন্দর, ভাবতে অবাক লাগছে না কি আরামবাগের রাস্তাঘাটও এরকম কোনোদিনও হতে পারে? সত্যিই তাই। এতদিন অবধি আরামবাগবাসীর মনে একটা স্বপ্ন ছিল যে এরকম রাস্তাঘাট কবে আমরা পাবো, কারণ এতদিন ধরে যা যানজট চলতো একটা রাস্তা থাকতে, তো সেটা খুবই সমস্যা হতো। তো এই টোল আমরা পেরুচ্ছি, যেটা প্রথম টোল, যেটা আপনার চাপাডাঙ্গার কাছে রয়েছে, যেটা সোদপুর থেকে চাপাডাঙ্গার মাঝখানে রয়েছে। তারপর আমরা ক্রমশ এগিয়ে চললাম পিয়াসারা গজার মোড়ের দিকে চাপাডাঙ্গা পেরিয়ে। তো এখন ওভারব্রিজটা ক্রস করছি, এটাই চাপাডাঙ্গা ওভারব্রিজ। তো এই যে আমরা নামছি এখন চাপাডাঙ্গার ওভারব্রিজ থেকে, আর দিয়ে সোজা আমরা চলেছি পিয়াসারার দিকে। তারপরে ডানকুনির এটা ওভারব্রিজ। তো রাস্তায় যেতে যেতে অনেক ওভারব্রিজ পেলাম আর খুব সুন্দর রাস্তার অভিজ্ঞতা পেলাম। এতদিন ধরে বন্ধু আপনাদেরকে আমরা ওই আরামবাগের স্টেশন চত্বর ঘুরিয়ে দেখাতাম, আরামবাগ থেকে আপনারা কলকাতার ট্রেন পথে কিভাবে আসবেন তার বর্ণনা দিয়েছি, বা কলকাতা থেকে আরামবাগ ট্রেনে কী করে আসবে বা সেই সমস্ত কিছু আমি আপনাদেরকে তুলে ধরেছি। কিন্তু আজকে আমি আপনাদেরকে আরামবাগ থেকে কলকাতা বাই রোড কিভাবে আসতে পারবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর রাস্তাঘাট কি সুন্দর হয়ে গেছে এখন, সেটাও আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম। তো এখন আমরা সাঁতরাগাছির কাছাকাছি আছি। আমরা সাঁতরাগাছির রুটটা ধরেছিলাম, আমরা দ্বিতীয় হুগলি সেতু হয়ে আমরা ঢুকছি এখন কসবাতে। আমাদের একটা ইভেন্ট ছিল কসবাতে, সেই ইভেন্ট অ্যাটেন্ড করে তারপরে আমরা অ্যাক্রোপলিস মলে কিছুক্ষণ সময় কাটালাম। তো সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো এই ব্লগটার মাধ্যমে। সাঁতরাগাছি ঢুকে যাওয়া মানে কলকাতার কাছাকাছি এসে যাওয়া। এবারে কলকাতা এসেই গেছি অলমোস্ট। এটা সাঁতরাগাছির রেল ব্রিজটা ক্রস করলাম, আর তারপরে সোজা এগিয়ে চলেছি দ্বিতীয় হুগলি সেতুর পথে। তারপরে দ্বিতীয় হুগলি সেতুটা আসবে, আর দ্বিতীয় হুগলি সেতুর চারপাশটা খুব সুন্দরভাবে ভিডিও করে নিলাম। এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর টোল এরিয়া, যেখানে টোল দিয়ে তারপরে যেতে হয়। এই যে দেখতে পাচ্ছেন কুয়াশাচ্ছন্ন আকাশ, যতটা পেরেছি আমার ক্যামেরা থেকে সেটাকে ক্যাপচার করেছি। সেদিনেও কুয়াশা ছিল, কুয়াশার ভোর তখনও কাটেনি, যদিও বাজছিল তখন 9টা-10টা কিছু একটা বাজবে তখন। বিদ্যাসাগর সেতুর নিচে রয়েছে প্রিন্সেপ ঘাট, যেটা নিয়ে আমি অলরেডি একটা ব্লগ দিয়ে রেখেছিলাম। আর মুম্বাইয়েরও এরকম একটা সেতু হয়েছে বিদ্যাসাগর সেতুর অনেক পরে, সেটা রিলেটেডও আমি মুম্বাইয়ের একটা ব্লগ দিয়ে রেখেছি। তো আজকে আমি এই দ্বিতীয় হুগলি সেতু নিয়ে কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব। বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি নদীর উপর অবস্থিত একটি সেতু। এর মাধ্যমে হাওড়া ও কলকাতা শহর দুটির মধ্যে যোগাযোগ রক্ষিত রয়েছে। সেতুটির সব রকম যানবাহনের ক্ষেত্রেই টোল সেতু হিসেবে ব্যবহৃত হয়। এর মোট দৈর্ঘ্য 823 মিটারের মতো। এটি ভারতের দীর্ঘতম ঝুলন্ত সেতু, যেটা বড় বড় কেবল ওয়্যার দিয়ে তৈরি, এবং এই সেতুটি এশিয়ার দীর্ঘতম ঝুলন্ত সেতুগুলোর মধ্যে অন্যতম। সেতুটি নির্মাণ করতে মোট 388 কোটি টাকা খরচা হয়েছিল। 1992 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর সেতুটির উদ্বোধন করা হয়েছিল। হুগলি রিভার ব্রিজ কমিশনের অধীনে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে এই সেতুটি নির্মিত হয়েছিল। 1943 খ্রিস্টাব্দে নির্মিত রবীন্দ্র সেতুর 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত বিদ্যাসাগর সেতু হুগলি নদীর উপর নির্মিত দ্বিতীয় হুগলি সেতু নামেও খ্যাত। 19 শতকে বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামানুসারে সেতুটির নামকরণ করা হয়েছে। আর রবীন্দ্র সেতুকেই আমরা হাওড়া ব্রিজও বলে থাকি। ব্রিজটা কমপ্লিট করার পরে তারপরে দুটো রাস্তা ভেঙে যায়, একটা চলে যায় এসপ্ল্যানেডের দিকে আর একটা চলে যায় খিদিরপুরের দিকে, সাউথ কলকাতা। তো আমরা খিদিরপুরের রোডটা ধরলাম, যেহেতু আমাদের কসবা যাওয়ার ব্যাপার ছিল। হ্যাঁ বন্ধুরা, এই রাস্তা ধরেই খুব সহজে সাউথ কলকাতা বা দক্ষিণ কলকাতা চারপাশ ঘুরে আসা যায়। তো এখানে আমরা সিগন্যালে দাঁড়িয়ে গিয়েছিলাম, আর এখানে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরি। আর এই লাইব্রেরির পাশেই রয়েছে আলিপুর জুলজিক্যাল গার্ডেন, যে আলিপুর জুয়েতেই আমরা গত বছর এসেছিলাম। আবার কোনো এক বছর না হয় আসা যাবে। শীতকালে আলিপুর জু ঘুরে দেখতে বেশ ভালোই লাগে। তো এরপর আমরা ক্রমশ অগ্রসর হতে থাকি আমাদের ইভেন্ট ডেস্টিনেশনের দিকে, যেটা হয়েছিল কসবাতে। তো এখন আমি কালীঘাট মন্দিরের আশপাশ দিয়ে বেরোচ্ছি। কালীঘাট মন্দির আর কালীঘাটের পাশেই রয়েছে আলিপুর জেল। এই দুটো দেখার মতো জায়গা, কলকাতার দুটো আকর্ষণীয় স্থান। এখানে জেল মানে মিউজিয়াম, মানে আলিপুর জেলের পাশে আলিপুর মিউজিয়াম হয়ে গেছে, সেটাই আমি বোঝাতে চাইলাম। একদিন প্ল্যান করে আসাই যায় কালীঘাট মন্দির ঘুরতে আর আলিপুর জু ঘুরতে।
এখানে ট্রাম লাইনগুলো পাতা রয়েছে কি সুন্দর। আর ঋষিকে আমি দেখাতে দেখাতে যাচ্ছিলাম, তো সাথে সাথে বলতে বলতেই একটি ট্রাম দেখলাম পেরিয়েও যাচ্ছে, সেটাও দেখালাম ঋষিকে, দেখলাম দেখ এই দেখ ট্রাম পেরিয়ে যাচ্ছে। তো ওরও খুব আনন্দ হলো ট্রাম দেখে। এখন তো আর সেই পুরানো ঐতিহ্যকে আর বেশি ধরে রাখতে পারছে না, জানি না আর এই ঐতিহ্যকে কতদিন ধরে রাখতে পারবে। এখনো যে ট্রাম চলছে রাস্তায় সেটাই দেখতে বেশ ভালো লাগে। তারপর আমরা অ্যাক্রোপলিস সিনেপলিসের সামনে দিয়ে পেরিয়ে গেলাম, যেখানে আমাদের যাওয়ার ব্যাপার ছিল সেই ইভেন্ট ডেস্টিনেশন, যেটা হচ্ছে রেজেন্টা অর্কিড হোটেল। হোটেলে পৌঁছেই খুব সুন্দর একটা অ্যাকুয়ারিয়াম দেখতে পেলাম। অ্যাকুয়ারিয়াম দেখতে পেলেই মনটা একদম খুব সুন্দর হয়ে যায় আমার অ্যাকুয়ারিয়ামের এই মাছগুলো সবসময় যে খেলা করে, আর যখন অ্যাকুয়ারিয়ামের ভেতরে প্রচুর মাছ থাকে তখন কোন মাছটাকে ছেড়ে কোন মাছটাকে দেখবো সেটাই সবসময় ভাবতে থাকি। তো আমি টুক করে খুব সুন্দরভাবে ভিডিও ক্যাপচারও করে নিলাম যতগুলো মাছ ছিল সবাইকে একসাথে নিয়ে। তারপর হোটেলের একদম পুল এরিয়াতে চলে এলাম। পুল এরিয়াতে সবাই একটুখানি দোল খেয়ে নিল। এই জায়গাগুলো বেশ ভালোই জায়গাটা বানিয়েছে দেখলাম। তারপর পম্পিতা সৌমিকের এনগেজমেন্টও কমপ্লিট হলো আস্তে আস্তে। তারপর ইভেন্ট শেষে আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম অ্যাক্রোপলিস মলে। অ্যাক্রোপলিস মলটা একটু ঘুরে দেখার জন্য। আমাদের অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল কালীঘাট মন্দির ঘোরার, বাট যেহেতু সেদিনে খাওয়া দাওয়াটা হলো আর সেই কারণে আমরা আর গেলাম না। অন্য একদিন কালীঘাট মন্দির অবশ্যই আসবো। অ্যাক্রোপলিস মলটা ঘুরে দেখলাম চারপাশটা। অ্যাক্রোপলিস মল একটা বড় মল, যেমন সাউথ সিটি মল কলকাতাতে আছে সেরকম টাইপেরই একটা বড় মল। সাউথ সিটি মলের পরেই বলতে গেলে পরে এই মলটা। তো মোটামুটি 4 তলা বিল্ডিং এই মল, আর সাথে রয়েছে বিভিন্ন ধরনের দোকান, মানে প্রত্যেকটা ব্র্যান্ডের দোকান এখানে আপনারা পেয়ে যাবেন। তো এত বড় মলটা চারপাশটা ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল। শপিং মল তো এর আগে অনেক ঘুরেছি, ব্যাঙ্গালোরে থাকতে অনেক ঘুরেছি, কলকাতাতেও অনেক ঘুরেছি এর আগে। তো এই মলটাই প্রথম এলাম। আর এই ছেলেটা সবসময় এই এসকেলেটারের উপর দিয়ে উঠবে আর নামবে করে এই দুষ্টুমি করে বেড়াচ্ছিল, আর আমাকেও সাথে সাথে ওকে দেখভাল করতে হচ্ছিল, নাহলে যদি পড়ে যায়। তো ও প্রচণ্ড দুরন্ত ছেলে, দেখতেই পাচ্ছেন। ওর বাড়িতেও যেমন বদমাইশি, বাইরেও ঠিক তেমনই বদমাইশি। বাইরে গেলে তো আরও বেশি বদমাইশি করে বাবা, ওকে সামলানো খুব কঠিন হয়ে যায়। যাক, সবে মিলিয়ে খুব সুন্দর কাটলো আমাদের এই দিনটা। কারণ আমরা প্রথমে এলাম, সেখানে এনগেজমেন্ট ডে খুব সুন্দর কেটেছে। তারপরে এই শপিং মলের চারপাশটা ঘুরে দেখলাম প্রথমবারের জন্য, তো সেটাও খুব ভালোই লাগলো। দেখছেন ছেলেটা শুধু নাজেহাল করে দিচ্ছিল, মানে একবার যাবে একবার আসবে, একবার যাবে আসবে, মানে ওর সেই যাওয়া আসা শেষ আর হয় না বাবা রে বাবা। We can say that this is one of the best shopping mall in Kolkata, and this mall is one of the biggest mall in Kolkata too. It offers a wide range of products and brands. This mall offers plenty of spaces for entertainment and leisure like time zone, game zone, food court, Cinepolis, cinema hall, etc. So if you want to come here, আপনি যদি এখানে আসতে চান, I'll say the address. The address is Sector 1, 1858/1, Rajdanga Main Road, East Kolkata Township, Kolkata 700107. ছেলেটার এই ধরনের গাড়িগুলো চালানোর শখ বহুদিনের ছিল, তো আজকে ওর এই শখ মিটলো। ছেলেটা প্রথম থেকেই আমাকে বলতো যে পাপা আমি এই ধরনের গাড়ি চালাবো। আমি বললাম ঠিক আছে, তুই যখন দেখতে পেয়েছিস চালা বাবা, আর তুই তোর শখ মেটা। তারপর ওর নিজের শখ মেটালো আজকে। সত্যি খুব সুন্দর লাগলো কিন্তু চারপাশটা ঘুরে দেখতে। আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, মোটামুটি হাফ অ্যান আওয়ারের উপরে ছিলাম এখানে। চারপাশটা ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো আমার। অনেকদিন বাদে শপিং মল ঘুরলাম, তো সত্যি করেই একটা আলাদা অনুভূতি, কি বলবো। হ্যাঁ, বহুদিন বাদেই ঘুরলাম। এর আগে কবেই যে লাস্ট ঘুরেছি তার কোনো ঠিকানা নেই। হ্যাঁ, অবশ্যই আরামবাগেতে আছে ছোট ছোট মল, বাট এই মলগুলো তো একটা লার্জেস্ট মল। এগুলো অনেক বড় মল, যেখানে অনেক বড় বড় ব্র্যান্ডেড নামি দামি কোম্পানির সমস্ত জিনিসপত্র আপনারা পাবেন। সেইগুলো তো আর আমাদের কি আছে, আমাদের রয়েছে এখানে বাজার কলকাতা রয়েছে, স্টাইল বাজার রয়েছে, সেগুলো তো জাস্ট মানে কয়েকটা জিনিসই ওখানে হাতে গোনা পাবেন, তাই না? আর এখানে আপনারা 4 তলা 5 তলা বিল্ডিং এই বড় মলটা, তো সেখানে আপনারা সিনেমা দেখা থেকে শুরু করে গেম থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে
সেটা তো একটা আলাদাই ব্যাপার না, এখানের অনুভূতিটাই একটা অন্যরকম ফিলিং। আর এই শপিং মলে এলে সারাদিন কীভাবে যে আপনার কেটে যাবে সেটা আপনি টেরই পাবেন না। যদি আপনি মানে সারাদিন এখানে থাকতে চান, সারাদিনই আপনি কীভাবে কাটিয়ে ফেলবেন সেটা বুঝতেই পারবেন না। বাইরের পোস্টারে দেখলাম ফাইটার সিনেমাটা চলছে ঋত্বিকের, এই সময় আমি এসেছিলাম। তো যাক, এটা একটা স্মৃতি হয়ে থাকলো যে আমি কখন এসেছিলাম, যখন ফাইটার সিনেমা রিলিজ করেছিল সেই সময় আমি এসেছিলাম। তো আমাদের চারপাশটা মোটামুটি ঘোরা হয়ে গেল, আর এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব আর আপনাদেরকেও এন্ট্রান্সটা দেখিয়ে দেব। এইটা হচ্ছে গেমিং জোন, এখানে বড় বড় যারা প্লেয়ার তারা এখানে খেলে, বাচ্চা থেকে বড় সবাই খেলে, মানে খুব বাচ্চারা খেলতে পারবে না, যারা একটু স্মার্ট, যারা বোঝে এই ধরনের খেলা, তারা এখানের এই খেলাগুলোকে খেলতে পারবে। আমি এই ধরনের গেম খেলিনি কোনোদিন, বাট ব্যাঙ্গালোরের শপিং মলে অনেক ধরনের ইনডোর গেম হয়, সেগুলো আমরা খেলেছিলাম। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে এলাম। তো এটাই ছিল বন্ধুরা অ্যাক্রোপলিসের মেন গেট, যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম। তো এবার ঘরে ফেরার পালা। আমি ভেবেছিলাম আজকে ওই মন্দিরে যাব আর আলিপুর যে মিউজিয়ামটাও ঘুরবো, বাট সেটা আর হলো না, সেটা অন্য কোনো দিনের জন্য তোলা রইলো। তো কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না। আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার, আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর আমার চ্যানেলের বন্ধুরা যারা নতুন আছেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টে আমার আরও নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়বে। আরামবাগ থেকে কলকাতা কিভাবে আসবেন সেটা আর নতুন করে বলতে হবে না, এখন ননস্টপ প্রচুর গাড়ি হয়ে গেছে, যে কোনো ননস্টপ বাসে চেপে আসতে পারেন বা ট্রেন ধরেও আসতে পারেন। তো আগে ট্রেন দেখিয়েছিলাম, এখন বাস রুটটাও দেখিয়ে দিলাম। যদি আপনারা এই জায়গায় বাসে করে আসছেন, আপনাদেরকে সোজা বাংলা ভাষায় বলি, রুবি হসপিটাল আপনারা অনেকেই নাম শুনেছেন, হ্যাঁ, যারা নাম শোনেননি তা বাসে উঠবেন, বলবেন রুবি হসপিটাল যাব। রুবি হসপিটালের কাছাকাছি আছে এই অ্যাক্রোপলিস মল। তো আপনারা যদি এই জায়গায় আসতে চান, বাসে রুবি হসপিটালের কাছে নেমে ওখান থেকে হাঁটা পথেই চলে আসতে পারবেন। শীতকালে চিড়িয়াখানার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি, কি ভিড় দেখুন। এক তো শীতকাল, তার উপর রবিবার ছিল। তো এখানে প্রত্যেক শীতকালে আর এই প্রত্যেক রবিবারে বিশেষ করে ভিড় প্রচণ্ডই হয়। তো বন্ধুরা, ফিরছি পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, নিয়ে আসছি খুব তাড়াতাড়ি নতুন চমক, নতুন ব্লগের জন্য অপেক্ষা করুন। আর খুব ঠান্ডা পড়েছে, মোস্ট ইম্পর্টেন্টলি সবাই খুব ভালোও থাকবেন। আর একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজকের এই ভিডিওটা ঠিক কেমন হলো। আপনাদের সহযোগিতা পেলে আরও নতুন নতুন ভিডিও করার আগ্রহ আমার খুবই বাড়বে, আনবো আরও নতুন নতুন চমক আপনাদের সামনে। জয় মা গঙ্গা। এখন গঙ্গা নদীর উপর দিয়ে পেরিয়ে যাচ্ছি। কলকাতার হাওড়া ব্রিজ আর দ্বিতীয় হুগলি সেতু, এই দুটো আকর্ষণ আমার সব থেকে প্রিয় লাগে। আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। তো সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ, বাই বাই, টাটা।